25 এবং 26 তারিখের হত্যাকাণ্ড ঘটিয়েছে স্বয়ং শেখ হাসিনা ভারতের নির্দেশে। সেখানে এই আদানি ফেসে গেল আমেরিকায়, কারণ আদানির বিরুদ্ধে একটা মামলা হয়েছে, আমেরিকার একটি আদালত আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এবং নরেন্দ্র মোদী ফেসে গেলেন কানাডায়, কারণ কানাডাতে যে সিং নেতা হরদীপ সিং নির্জর, তাকে মারার পিছনে নরেন্দ্র মোদীর হাত রয়েছে বলে কানাডার একটি সংবাদ মাধ্যম দাবি করেছে। একটি অঞ্চলে লক্ষ্মীপুরে মাহফিলকে কেন্দ্র করে বেশ কিছু বিতর্কের জন্ম হয়েছে। আমি এই বিষয়টাতে কিছু কথা বলতে চাই। প্রথম বক্তব্য হচ্ছে, বাংলাদেশের যে কোনো ধর্মবিশ্বাসী মানুষের যে কোনো ধরনের ধর্মীয় অ্যাক্টিভিটিস, এটা তাদেরকে করতে দিতে হবে, করতে থাকতে হবে, এবং এটা আমাদের ঐতিহ্য। প্রিয় ভাই বোনেরা, আপনারা প্রায় বলে থাকেন একটি কথা, এই যে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই কথাটি যদি আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, এই কথাটি কি আপনারা মনে প্রাণে বিশ্বাস করেন? দেখি কারাগারে বিশ্বাস করেন। এই যে প্রত্যেকটি মানুষ হাতে, ধন্যবাদ, হাত নামান। এবার শেখ হাসিনার মতোই কপালটা পুরল শেখ হাসিনার গুরুজি নরেন্দ্র মোদীর। শেখ হাসিনা যেমন হত্যা মামলার আসামি, অবশেষে আসামি হয়ে গেলেন নরেন্দ্র মোদী, তা আবার হত্যা মামলার। আসলে নরেন্দ্র মোদী আবার কাকে হত্যা করলো ভাই? তো সব কিছু তো আপনারা বিস্তারিত জানতে চান, তাই না? তো জানবেন অবশ্যই, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কাজী হিমায়তুদ্দিন মিশন সাহেবের বক্তব্যটি শুনুন বা তার লাইভ টক শোটি দেখুন, বিস্তারিত আপনারা জানতে পারবেন। এবং বর্তমানে বাংলাদেশে একটা ইস্যু চলতেছে, মানে সেই আওয়ামী লীগের মতোই আবারও ব্যবহার আচার শুরু করেছে একটা বড় রাজনৈতিক দল, তাদের নামটা বললাম না। ভিডিওটি দেখতে থাকুন, সব কিছুই হয়তো আপনারা খোলাসা জানতে পারবেন। তাই চলুন, আমি কথা বাড়াবো না, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আশা করি ভিডিওগুলো দেখলেই হয়তো সব কিছু আপনারা জানতে পারবেন। তাই চলুন কথা না বাড়ে তাহলে একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজে চলে যাই, শুনে আসি বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনা। দর্শক, নরেন্দ্র মোদী এবং গৌতম আদানি দুইজন হচ্ছে আপনার ওই মেলায় হারিয়ে যাওয়া দুই ভাই। এই গৌতম আদানি তিনি একজন গুজরাটে একজন ব্যবসায়ী ছিলেন, মাঝারি মানের ব্যবসায়ী, এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। এবং সেই সময় থেকে কিন্তু এই আদানির সঙ্গে মোদীর সম্পর্ক, এবং এই আদানি এবং মোদী আস্তে আস্তে মোদী প্রধানমন্ত্রী হলেন এবং আদানি মানে এই ভারত সহ এই সমস্ত বিশ্বের অন্যতম একজন বড় ব্যবসায়ী হয়ে উঠল। তো সেখানে এই আদানি ফেসে গেল আমেরিকায়, কারণ আদানির বিরুদ্ধে একটা মামলা হয়েছে, আমেরিকার একটি আদালত আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এবং নরেন্দ্র মোদী ফেসে গেলেন কানাডায়, কারণ কানাডাতে যে সিং নেতা হরদীপ সিং নির্জর, তাকে মারার পিছনে নরেন্দ্র মোদীর হাত রয়েছে বলে কানাডার একটি সংবাদ মাধ্যম দাবি করেছে। আমরা দেরি না করে প্রথমেই চলে যাই যে কিভাবে নরেন্দ্র মোদী আসলে এই কানাডাতে ফেসে গেলেন। দেখুন, আপনারা জানেন সবাই যে সিং নেতা হরদীপ সিং নির্জর হত্যাকাণ্ডের ঘটনায় কানাডা এবং ভারতের যে বৈরী সম্পর্কটা তো চলতেছে অনেকদিন ধরে, তো সেটাই সম্প্রতি বোমা ফাটিয়েছে কানাডার একটি সংবাদ মাধ্যম। তো কানাডার ওই সংবাদ মাধ্যম কানাডার সরকারের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে দ্য গ্লোব অ্যান্ড মেইল নামে ওই সংবাদ মাধ্যম দাবি করে যে কানাডায় যে সিং নেতা হরদীপ সিং নির্জর, এই হত্যার ষড়যন্ত্রের কথা আগে থেকেই জানতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন পরিস্থিতিতে নির্জর খুনে মোদীর নাম জড়ানোয় ভারত খুবই ক্ষুব্ধ, মানে ভারত এই প্রতিবেদনে ক্ষুব্ধ হয়েছে এবং এই প্রতিবেদনকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তো এবার উত্তেজনার মুখে আসলে যদিও মানে যে সংবাদ মাধ্যম দ্য গ্লোবাল এন্ড মেইল বলেছে যে এই নির্জর হত্যার কথা আগে থেকেই জানতেন নরেন্দ্র মোদী, তো এখন ভারত খুবই ক্ষুব্ধ হয়েছে। তারপরে কানাডা সরকার বলেছে যে আসলে দেশের অভ্যন্তরে গুরুতর অপরাধমূলক কার্যকলাপে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে যুক্ত করার কোনো প্রমাণ আমরা পাইনি। তো দেখুন এখানে মানে এই দ্য গ্লোব অ্যান্ড মেইল সংবাদপত্র তারা সরকারের উদ্ধৃতি দিয়ে বলতেছে যে যে নির্জর হত্যার কথা নরেন্দ্র মোদী জানতেন, কিন্তু কানাডা সরকার এটা অস্বীকার করছে। তারা বলেছে যে আমাদের কাছে তথ্য নেই, আমরা কাউকে জানাইনি। এবং বিবৃতিতে আরো বলা হয় যে প্রধানমন্ত্রী মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বা অজিত দোভালের বিরুদ্ধে এই কানাডার মাটিতে তারা কোনো অপরাধমূলক কাজ করেছেন কিনা আমরা এটার প্রমাণ পাইনি এখনো। এর আগে কানাডার সংবাদ মাধ্যমটি দ্য গ্লোবাল এন্ড মেইল দাবি করে যে নির্জরকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং অমিত শাহ প্রধানমন্ত্রী মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে সেই পরিকল্পনার কথা জানানো হয়েছিল। এবং ওই প্রতিবেদনে বলা হয় যে নির্জর হত্যাকাণ্ডে যারা জড়িত সেই তালিকা রাখা হয়েছিল কানাডা নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মাকেও। এবং এই নির্জর হত্যাকাণ্ডের সঙ্গে ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার ভার্মা এবং অন্যান্য কূটনীতিকদেরও সংশ্লিষ্টতার অভিযোগ তোলার পর তাদেরকে দেশে ফেরত নিয়ে আসে দিল্লি।
একই সঙ্গে বহিষ্কার করা হয় ভারতে কর্মরত কয়েকজন কানাডিয়ান কূটনীতিককেও। শুধু এখানেই শেষ নয়, কানাডার মন্ত্রী ডেভিড মরিসন সম্প্রতি তার পার্লামেন্ট কমিটিকে জানিয়েছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশেই কানাডায় খালিস্তানিদের উপর হামলা এবং ষড়যন্ত্র হয়েছিল, এবং এই সূত্রগুলো প্রকাশ করেছে দ্য হিন্দুস্তান টাইমস। তো এই হচ্ছে গিয়ে মোদির ঘটনা। আর এবার আসি গৌতম আদানির ঘটনায়। দেখুন, এই গৌতম আদানি কিন্তু ধরা এই প্রথম খায় নাই। গত বছরের ফেব্রুয়ারিতে, মানে এই প্রায় ১.৫ বছর আগে, আমেরিকান সংবাদ মাধ্যম হিডেনবার্গ, এই হিডেনবার্গ দেখিয়েছে যে কিভাবে গৌতম আদানি কৃত্রিমভাবে শেয়ার বাজারের শেয়ারের দাম বাড়িয়েছে এবং ওই শেয়ার মানুষকে কিনতে বাধ্য করে মানুষ সর্বশান্ত হয়েছে। ঠিক যেমন ভাবে আমাদের ছিল সালমান এফ রহমান, তিনি শেয়ার বাজারে কারসাজি করতো, শেয়ার বাজারে কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়াতো এবং মানুষ ওই শেয়ার কিনতো। যখন প্রচুর পরিমাণে শেয়ার কিনতো তখন শেয়ারের দাম একদম ড্রপ, মানে একদম পড়ে যেত, মানুষ নিঃস্ব হয়ে যেত এবং টাকাগুলো সালমান এফ রহমান দরের বা তার পকেটে পড়তেন। ঠিক এইভাবেই কিন্তু আদানি এই কাজগুলো করতো এবং আমেরিকান যে একটা সংবাদ মাধ্যম হিডেনবার্গ, তারা রিপোর্ট প্রকাশ করে যে, এটা বোধহয় সংবাদ মাধ্যম না, হিডেনবার্গ মনে হয় যে স্মল বিজনেস ধরনের কিছু একটা, তারা প্রকাশ করে যে কিভাবে গৌতম আদানি ভারতের শেয়ার বাজারের কেলেঙ্কারিগুলো করতেছে। এবং ওই ঘটনার পরে কিন্তু 2023 সালের ফেব্রুয়ারিতে আদানি প্রায় $100 বিলিয়ন লুজ করে, মানে হারায় তাদের আপনার এই কেলেঙ্কারি খবর ফাঁস হওয়ার পরে তাদের শেয়ার বাজারে তাদের শেয়ারের দাম পড়ে যায়। শুধু কি তাই, এই বর্তমানে এই যে গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, এই ঘটনায় কিন্তু আদানির শেয়ারের দাম গতকালকে অনেক কমে গিয়েছে। তো এটা ব্যাপারে আলোচনা করবো এখন। এই গৌতম আদানি তিনি এখন বিশ্বজুড়ে আলোচনায়, দেশে দেশে তার ব্যবসা আছে এবং সব ব্যবসায় কিন্তু ভীষণ চাপে রয়েছে। এর মধ্যে আপনার এই আমেরিকা আদালত মামলা করার পরে আদানি গ্রুপের সঙ্গে করা 2টি চুক্তি বাতিল করেছে কেনিয়া, এবং আমেরিকার আদালতে বিপুল অঙ্কের ঘুষকাণ্ডে ফেসে গেছেন এই ভারতীয় ধনকুবের গৌতম আদানি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নিউ ইয়র্কের গ্র্যান্ড জুরি। ওদিকে অস্ট্রেলিয়ায় আদানির যে কয়লা খনি আছে, সেই কয়লা খনিতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এই অবস্থায় বিভিন্ন দেশে আদানির চুক্তিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। আর বাংলাদেশের সঙ্গে যে অসম বিদ্যুৎ চুক্তি, এই চুক্তি নিয়েও কিন্তু এখন কাঠগড়ায় আদানি গ্রুপ। ওদিকে রাহুল গান্ধী, ভারতের প্রধান বিরোধী নেতা রাহুল গান্ধী বলেছেন, এবং এমনকি শিবসেনা তারাও বলেছে যে এই গৌতম আদানিকে অবিলম্বে গ্রেপ্তার করে তার বিচার করা উচিত। এখন আমাদের সঙ্গে যে বিদ্যুৎ চুক্তি হয়েছে, সেখানে ওই ঝাড়খণ্ডে যে বিদ্যুৎ উৎপাদন করে সেখান থেকে যে কয়লা আনে অস্ট্রেলিয়া থেকে, অস্ট্রেলিয়ার সেই কয়লা খনিতেও কিন্তু মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে যে অস্ট্রেলিয়ানদেরকে জোর করে কাজ করতে সেখানে বাধ্য করা হয়, এবং তাদের যে অস্ট্রেলিয়ান লেবার ল, সেই লেবার ল অনুযায়ী তাদেরকে বেতন দেওয়া হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে এখন এই অবস্থায় বাংলাদেশ কি করবে? ওদিকে আমাদের বাংলাদেশের উচ্চ আদালতে কিন্তু এই আদানির চুক্তি নিয়ে রিট করা হয়েছে এবং আদালতের রুল সহ একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করার নির্দেশ দিয়েছে। সরি, এই রুলে অসম এবং অন্যায্য এবং দেশের স্বার্থপরিপন্থী দাবি করে চুক্তিটি কেন বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে ইন্টারন্যাশনালি খ্যাতিসম্পন্ন জ্বালানি এবং আইন বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই গত মঙ্গলবার বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রুল সহ এই আদেশ দেন। শুধু কি তাই, ভারতের আনন্দবাজার পত্রিকা অনলাইনে আদানি কিনে একটা রিপোর্ট প্রকাশ করেছে। এতে বলা হয়েছে যে ঘুষকাণ্ডে নাম জড়ানোর পরেই, মানে এই যেই আমেরিকাতে ঘুষ অফার করা হয়েছে, ঘুষ দিয়ে কাজ বাগানোর চেষ্টা করা হয়েছে, এই ঘুষকাণ্ডে নাম জড়ানোর পরেই কিন্তু এই গৌতম আদানিকে গ্রেপ্তার করার দাবিতে সরব হয়েছেন প্রধান বিরোধী দল কংগ্রেস, শিবসেনা এবং আম আদমি শিশু নেতারা। তো আমি একটু আগে বললাম যে রাহুল গান্ধীও গ্রেপ্তার দাবি জানিয়েছেন, এবং রয়টার্সের একটা খবরে বলা হয়েছে যে ভারতের আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে প্রায় $250 কোটি বেশি অর্থের চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে আফ্রিকার দেশ কেনিয়া। নিউ ইয়র্কের আদালতে ঘুষকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদানি এবং তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই এমন সিদ্ধান্ত নিয়েছে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা বলেন তিনি বলেন যে আমাদের তদন্ত সংস্থা এবং অংশীদার দেশগুলোর দেওয়া নতুন তথ্যের ভিত্তিতে আমরা গৌতম আদানির সঙ্গে এই চুক্তিগুলি বাতিল করেছি। যদি দুর্নীতির বিষয়ে নিশ্চিত প্রমাণ বা বিশ্বাসযোগ্য তথ্য আসে, তাহলে আমরা আরো কঠোর পদক্ষেপ নিতে পিছুপা হব না। এবং কেনিয়ার প্রেসিডেন্টের এই বক্তব্যকে তাদের পার্লামেন্টের এমপিরাও সায় দিয়েছে। কেনিয়ার জেমো কেনিয়াত্তা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের একটা দ্বিতীয় রানওয়ে করবে। তো এই দ্বিতীয় রানওয়ে প্রকল্প বাস্তবায়নে কেনিয়ার সঙ্গে প্রায় $200 কোটি চুক্তি করেছে এই আদানি গ্রুপ। পাশাপাশি কেনিয়ার জ্বালানি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থাগুলোকেও অবিলম্বে চুক্তি বাতিলের নির্দেশ দিয়েছে। মানে শুধু এয়ারপোর্টই না, জ্বালানি, পেট্রোলিয়াম সব চুক্তি বাতিল। কেনিয়া তদন্তকারী সংস্থা এবং অংশীদার দেশগুলোর কাছ থেকে পাওয়া নতুন তথ্যের আলোকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট রুটো। এদিকে আমেরিকার আদালতে অভিযুক্ত আদানির সঙ্গে আমাদের বাংলাদেশ সরকারেরও চলছে টানাপোড়েন। কয়েকদিন আগে আদানির সঙ্গে দেশের প্রায় 1600 মেগাওয়াট বিদ্যুৎ চুক্তির তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট। ওই নির্দেশের একদিন পরেই আমেরিকা আদালতে এই ঘুষ কাণ্ডে এবং প্রতারণা কাণ্ডে অভিযুক্ত হয়েছেন স্বয়ং গৌতম আদানি এবং তার কর্মকর্তারা। এক্ষেত্রে আদানি গ্রুপ বাংলাদেশের পক্ষ থেকেও চাপে পড়তে পারে বলে কিছু বিশ্লেষক মনে করেন তারা যে সমস্ত বিশ্বে যেভাবে সবাই আদানিকে চাপ দিচ্ছে,
কাজেই সেক্ষেত্রে বাংলাদেশও কিন্তু চাপ দিতে পারে, কারণ হাসিনা এখন আর ক্ষমতায় নাই। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু তাদের একটা খবরে বলেছে যে বাংলাদেশের পতিত সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার সঙ্গে আদানি গ্রুপের চুক্তিটি শুরু থেকেই বেশ বিতর্কিত ছিল, কারণ শেখ হাসিনা স্বাভাবিক নিয়ম মেনে এই চুক্তি করেননি বলে অভিযোগ রয়েছে। এরপরেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার ইতিবাচক ধারায় কিন্তু আগানোর চেষ্টা করেছিল যে যাই হোক এখন চুক্তি যেহেতু হয়ে গিয়েছে, এখন বিদ্যুৎ কিনি, যদিও এই বিদ্যুৎ বাজার দরের কয়েক গুণ বেশি দরে কিন্তু, বাট কি করার আর, যেহেতু চুক্তি হয়ে গিয়েছে। কিন্তু আমেরিকার আদালতে অভিযুক্ত হওয়ার পর এই অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের চলমান ধারা কিছুটা সংকুচিত হতে পারে বলে মনে করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর ইজাজ হোসেন। আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশের চুক্তিটি বর্তমানে অনেকটাই অনিশ্চয়তার মধ্যে রয়েছে। কর্মকর্তারা বলতেছেন যে বর্তমানে জি চুক্তির অধীনে ভারত থেকে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে। 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে আদানির সঙ্গে এই 2017 সালে হওয়া বিদ্যুৎ চুক্তি। এবং ইউনূস সরকার গঠনের পরপরই কয়লা বিদ্যুৎ প্রকল্প যাচাইয়ের জন্য কমিশন গঠন করা হয়েছে এবং এই কমিশনের নেতৃত্বে রয়েছেন অর্থনীতিবিদ এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আদানির সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকার সংলাপের পথে হাঁটলেও আমেরিকার এই আদালতে আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর কিন্তু বাংলাদেশ তারা ঘুরে দাঁড়াতেও পারে যে কিসের সংলাপ, তোমাদের সঙ্গে আমরা আর চুক্তি রাখবো না। যেহেতু চুক্তি হওয়ার পরেও কেনিয়ার সরকার সেই চুক্তি বাতিল করতে পারে, তাহলে আমরা কেন চুক্তি বাতিল করতে পারবো না, যেখানে হাসিনা এই বাজার দরের চেয়ে 18 গুণ বেশি দামে করে একটা গোলামি চুক্তি করেছে এবং সেই গোলামির চুক্তিতেই কিন্তু এই ভারত হাসিনাকে টিকিয়ে রাখতে সাহায্য করেছে, এখনো সাহায্য করছে। আপনারা জানেন যে ভারত হচ্ছে গিয়ে বাংলাদেশের অপরাধের অঙ্গরাজ্য, একেবারে আওয়ামী লীগের A to Z প্রত্যেকটা লোক ভারতে আছে এবং ভারত সরকার এত অবৈধ নাগরিক ধরে প্রায় দেখবেন যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের দায়ে ভারতে গ্রেপ্তার 4 জন বাংলাদেশি 3 জন বাংলাদেশি। আওয়ামী লীগের এত বড় বড় নেতা কলকাতা রাস্তাঘাটে করে ওদেরকে তো গ্রেপ্তার করে না, ওরাও তো অবৈধভাবে বর্ডার পাড়ি দিয়ে গিয়েছে, তাই না? তো এই ভারত কিন্তু এভাবে হেল্প করে যাচ্ছে। একটি অঞ্চলে লক্ষ্মীপুরে মাহফিলকে কেন্দ্র করে বেশ কিছু বিতর্কের জন্ম হয়েছে। আমি এই বিষয়টাতে কিছু কথা বলতে চাই। প্রথম বক্তব্য হচ্ছে বাংলাদেশের যে কোনো ধর্মবিশ্বাসী মানুষের যে কোনো ধরনের ধর্মীয় অ্যাক্টিভিটিস এটা তাদেরকে করতে দিতে হবে, করতে থাকতে হবে এবং এটা আমাদের ঐতিহ্য। সেটা হোক আপনার মতের বিরুদ্ধ, কিন্তু লোকটা ধর্মীয় কার্যক্রম করবে সেটার মুক্ত স্বাধীনতায় আমি বিশ্বাস করি। আমি সবসময় বলি যে বাংলাদেশে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তার যে কোনো ধর্মীয় অনুশাসন তিনি স্বাধীন মতো পালন করবেন, তবে সেখানে কোনো ষড়যন্ত্র করবে না, যেমনটা চট্টগ্রামে কিছু সনাতনী ধর্মের মানুষদেরকে আওয়ামী লীগ উদ্বুদ্ধ করে অপকৌশল করেছে, সেটা করা যাবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা ইবাদতের অংশ হবে বা তার ধর্মীয় দৃষ্টিতে ভালো হবে সেটা করতে দিতে হবে। আমি সারসংক্ষেপে যদি বলি, বাংলাদেশে মাদ্রাসা, মসজিদ, এরপর ইসলামিক অ্যাক্টিভিটিস, মাহফিল, এইগুলো কিন্তু পরিচালিত হয় বিভিন্ন সেক্টরের মানুষের মধ্য দিয়ে। একই দল এগুলো পরিচালনা করে না। অনেক আলেম আছে, অনেক ইসলামপন্থী মানুষ আছে যারা আপনার আদর্শের ধারে কাছেও নাই, কিন্তু সে একটা মসজিদের ইমাম, একটা মসজিদের খতিব, একটা মাদ্রাসা চালায়। তার পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে। এমনকি বাংলাদেশে গত কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন যে যখন সরকার পতন হলো, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পরিবর্তন, ইমামের বিভিন্ন জায়গা থেকে পদত্যাগ, এরকম বহু ধরনের ঘটনা টুকটাক হয়েছে। তখনও আমি ওই বাতাসের সাথে গা ভাসিয়ে দেইনি। আমি বলেছি মাহফিল, মসজিদ, কারি সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এদের কাজ স্বাধীনভাবে করতে দিতে হবে। এটা কোনো মতাদর্শ ভিত্তিক হোক, আপনার পছন্দের হোক কিংবা না হোক, কারণ ওইটা যদি আপনি করেন তাহলে আপনার মধ্যে আর যাদের সমালোচনা দীর্ঘদিন করেছি তার মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য হতে হবে এটাই যে আমার ধর্মীয় অনুশাসন স্বাধীনভাবে আমার দেশের যে কোনো পন্থী মানুষ সে পালন করে। বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় যারা ধর্মীয় অনুশাসন বা প্রতিষ্ঠান চালায়, এরা সবচাইতে সংখ্যায় অধিক্য মানুষ হচ্ছে কোনো দলটলই করে না। কেউ পীর সাহেবের মুরিদ, কেউ তাবলিগ জামাতের সাথে সম্পৃক্ত, কেউ কওমি আলেম কিন্তু রাজনীতি সচেতন অতটা না, এভাবে করে বিভিন্ন জায়গায় মানুষ রয়েছে। তাহলে কি ওই মানুষগুলো রাজনীতি না করার কারণে মাহফিল করবে না, ইমামতি করবে না, মুয়াজ্জিনগিরি করবে না? সব তাকে করার স্বাধীনতা দেওয়ার নাম হচ্ছে আপনার মুক্ত স্বাধীনতা, মুক্ত চিন্তা। আজকের লক্ষ্মীপুরের ঘটনাটা আমি যতটুকু বুঝতে পেরেছি যে কোনো ধরনের একটা সমস্যা সেখানে হয়েছে, কিন্তু যাকে উদ্দেশ্য করে সেখানে নাম প্রচার করা হয়েছে তিনি ইতিমধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছেন এইটার সাথে সম্পৃক্ততার বিন্দুমাত্র নাই। যেহেতু তার সম্পৃক্ততা নাই, আমি তার বিষয় উল্লেখ করে এখানে আলোচনা করে অনাগত তার বিতর্কিত জায়গায় যেতে চাই না। কিন্তু যেই ব্যক্তির সম্পৃক্ততা আছে, সে যত বড় নাটের গুরু হোক, যত বড় শক্তিশালী ব্যক্তি হোক, সে যে হোক, মেম্বার না চেয়ারম্যান, যার সম্পৃক্ততা আছে সে যে হোক তার বিচার করতে হবে, তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে আইনের আদালতে আনতে হবে। এখানে কোনো ছাড় নাই। বাংলাদেশে ইসলামী অ্যাক্টিভিটিস কোনো দল ভিত্তিক চলতে পারবে না, এটা সব দল স্বাধীনভাবে চালাবে। সে জামাত ব্যাকগ্রাউন্ডের হন, তাবলিগ ব্যাকগ্রাউন্ডের হন, পিসেব ব্যাকগ্রাউন্ডের হন, আলিয়া ব্যাকগ্রাউন্ডের হন, কারি সাহেব হন, মুয়াজ্জিন সাহেব হন, এই ধর্মকর্ম নিয়ে কেউ কোনো বাড়াবাড়ি কেউ করতে পারবে না। স্পষ্ট বার্তা, যে করবেন তার বিরুদ্ধে আমরা কথা বলবো, আপনি কথা বলবেন, জনগণ। তবে এটাও মাথায় রাখতে হবে যাতে কারো বিরুদ্ধে অন্যায়ভাবে কোনো নাম উচ্চারণ করে কাউকে বিতর্কিত করা না হয়। এই যে কয়েকদিন আগে একটা মেয়ের সম্পর্কে একটা মা হত্যা হয়েছে, সন্তানের নাম আমরা জানতে পেরেছি যে ফ্রিজের মধ্যে ওই সন্তান নাকি মায়ের লাশকে টুকরো করে ফ্রিজে রেখেছে।
আমরা কিন্তু সবাই সিসি করেছি। আওয়ামী লীগের অনেকেই সেখানে কিন্তু প্রতিবাদ পর্যন্ত মানে কি বলে ওই যে বলতেছিল যে ওই ছেলেটা সমন্বয়কদের ওই যে আন্দোলনে ছিল তাকে খারাপ চরিত্র হিসেবে জাতির কাছে উপস্থাপন করতে চেয়েছে, কিন্তু পরক্ষণেই দেখা গেল পুলিশ বলল যে এই মাকে হত্যা করেছে দারোয়ান না কি বলে পড়শি তার পারিবারিক অন্য জায়গা থেকে, কিন্তু ওই সন্তান সেখানে সম্পৃক্ত নয়। অথচ এই যে সন্তানকে যে তাহলে বিতর্কিত করে একটা খারাপ ফেস করে দেওয়া হলো, এটা তো জাতির জন্য আমাদের দেশের জন্য অত্যন্ত খারাপ। এখন এটা বাংলাদেশের একটা প্রচলিত ধারা হয়ে গিয়েছে, যেহেতু আওয়ামী লীগ মিথ্যাচার করতো ওই মিথ্যাচারের ধারাটা এখনো কিন্তু শেষ হয়ে যায়নি পুরোপুরি, কারণ মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছে। আওয়ামী লীগ আমলের চরিত্র এরকম ছিল, একজন ব্যক্তি অন্যায় করে নাই তারে অন্যায়কারী বানাই দাও। যেমন মামুনুল সাহেব অন্যায় করে নাই, ধর্ষণ করে নাই, তারে বললো ধর্ষণকারী, কাকে দিয়ে? আপন স্ত্রীকে দিয়ে। এই যে মিথ্যাচার, জনগণ তো নিশ্চিত যেদিন মামুনুলকে গ্রেপ্তার করছে অন্তত পক্ষে 30-40% মানুষ তো বিভ্রান্ত হয়েছে। যারা একেবারে ইমান ওনার উপরে অনেক বেশি যে না উনি এটা করেই নাই সেটা ভিন্ন হিসাব, কিন্তু সাধারণ মানুষ তো বুঝেছে যে মামুনুল সাহেব নিশ্চয়ই কোনো খারাপ কাজ করা লোক। অথচ এই মিথ্যাচারের কি প্রয়োজন ছিল? শেখ হাসিনা পর্যন্ত সংসদে এই মিথ্যাচার করেছে। সে কারণে আমি বলছি যে এই জমানায় প্রচুর মিথ্যাবাদী হচ্ছে, মিথ্যাচার হচ্ছে। আপনারাও মিথ্যার সাথে গা ভাসিয়ে দিয়ে কোনো একজন জাতীয় নেতাকে কিংবা ছোট কোনো মানুষকেও অপমান অপদস্থ করবেন না, করা যাবে না, করতে দেয়া হবে না। তবে কোনো ব্যক্তি যদি ধর্মীয় যে কোনো ধরনের আয়োজনের ব্যাপারে কোনো ধরনের মানে ষড়যন্ত্র করে বন্ধ করে, সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, তাবলিগ হোক, হেফাজত হোক, দাড়ির নামে হোক, টুপির নামে হোক, ডাইরেক্ট প্রতিবাদ করবেন। কারণ এই দেশে ধর্মপ্রাণ মানুষদের স্বাধীন কর্ম পরিকল্পনা নেয়ার সুযোগ করে দেওয়ার আমরাই সেজন্য সুযোগ করে দিতে হবে, এবং আমাদেরকে অবশ্যই আমাদেরকে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমি সেজন্য বলছি কোনো চক্রান্তে ফাঁদে পারা যেমন দিবেন না, কারো ইজ্জত সম্মান নষ্ট করার জন্য আপনি ওই দল একটা করেন বিধায় বলতে হবে উল্টা তাই বলতে হবে না, এই চিন্তাবাদ দিতে হবে। বাংলাদেশে এখন জাতীয় ঐক্য দরকার, বাংলাদেশে এখন মানুষদের মধ্যে সকলের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন দরকার। কি কারণে কারা কোন জায়গা থেকে আপনার সাথে আরেকজনের সাথে সম্পর্ক নষ্ট করে দিতে চায় সেটার ব্যাপারে আপনি যদি সতর্ক না থাকেন, তাহলে আগামী দিনের রাজনীতিতে সমাজনীতিতে আমাদের জন্য কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। অতএব প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি দুটো জিনিস ক্লিয়ার করলাম। প্রথম বক্তব্য আবারও শুনে নেবেন, যত বড় শক্তিশালী হোক, যে দলের হোক, যে মতের হোক, ধর্মীয় কোনো কার্যক্রম কেউ বন্ধ করতে পারবে না, সেটা আমার স্পষ্ট বাণী। আবার কারণ আমি মিথ্যাচার করে ওই যে সন্তানের কথা বললাম যে মাকে হত্যা করে নাই, কিন্তু সারা দেশবাসী জেনে গেলেন ওই সন্তানই হত্যা করেছে, অতএব তিনি তো হত্যা করেন নাই। এই ধরনের মিথ্যাচারেও যাতে প্রলুব্ধ হয়ে যে আমি জামাত করি তাই প্রচার করো, আমি বিএনপি করি তাই প্রচার করো, আমি হেফাজত করি তাই প্রচার করো, ফজল ভাই অমুক দল করে তাই সমস্যা কি, তার পিছনে লেগে যাও, এই মানসিকতা পরিহার করতে হবে। কারণ সত্যকে সত্য বললে আজ আপনি হয়তো একটু ছোট থাকবেন, একদিন আপনি অনেক বড় হতে পারবেন। কারণ সত্যবাদীর কোনোদিন মৃত্যু হয় না, সত্যের কোনোদিন পতন হয় না। কিন্তু মিথ্যা কথা বলে কাউকে ঘায়েল করা, কাউকে ক্ষতিগ্রস্ত করা, সেটাও কোনো রাজনৈতিক নেতা কিংবা আদর্শ আমাদের হওয়া উচিত নয়। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। অতএব মাহফিল চলবে, মসজিদ চলবে, আমাদের ইমামতি চলবে, মাদ্রাসার শিক্ষকদের শিক্ষকতা চলবে, ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য উৎসাহবাঞ্চক খুতবা চলবে। সেই খুতবা যে দেবে সে শশী না চরমনাই, না আপনার রেসরাবাদ, না অন্য ধারার, এইটা আমাদের দেখার সুযোগ নেই। বরং আমরা যারা রাজনীতি করছি আমাদের উচিত হবে প্রত্যেকটি মার্কাজকে, প্রত্যেকটি দিনই কার্যক্রমকে সব জায়গায় আমরা সহযোগিতা করব, দলমতের ঊর্ধ্বে উঠে এই কাজগুলো করব। প্রিয় দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকলের আলোচনাগুলো আপনারা শুনেছেন। ডক্টর ফয়জুল হক সাহেবের এবং তারেক রহমান সাহেবের, হেমায়তুদ্দিন মিশন সাহেবের, এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য আপনারা শুনেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন আর ভিডিওটা শেয়ার করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটাকে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।